আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 1। লিখেছেন ফারজানা মনি। খানবাড়িতে আজ খুশির জোয়ার। আজ খানবাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটি কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবরই নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝেই পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশি খারাপ। তার মাঝেই বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীরের ডাকে হঠাৎ মেঘের ধ্যান ভাঙলো। বনু। ভাই। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া। তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দাও, জিজ্ঞেস করো না তারা কিছু জানে কিনা। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ বেলকনির কাছে গেল। নিজের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছুর কথা মনে পড়তেই মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহাদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই বেলকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির ভাই। আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামের খামে। হঠাৎ ফোনটার টুংটাং শব্দে ধ্যান ভাঙলো মেঘের। দেখলো আমার আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানে গিয়ে বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখে নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। বন্যা বলল, হ্যালো। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনাকি রই দিয়ে, তোমার প্রেমে পড়েছি আমি, তুমি করো না মানা। বন্যা হঠাৎ বলে উঠল, ওই ভিলেন, আজ হিরো হওয়ার বড্ড শখ জেগেছে বুঝি? একটু হলে তো দোষ নেই কোথাও। 91% ভিলেন আর 49% হিরো। বুঝেছি, মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা বলল, তেমন কিছু না। ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখের মুখলেস দাদার দোকানের সামনে আসো। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিউরিটি চিন্তা ভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। এখানে ম্যাচিউরিটির চিন্তার কি আছে? আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে, যদি বের হতে ধরা পড়ে যায়। তানভীর বলল, প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাগুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ে শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাগুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতারাঙ্গা পায়ে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? তানভীর বলল, আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসলো। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারার থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙলো তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রাখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজে ছেলে তার বেগমের সৌন্দর্যে দেখিয়ে বাসরাতে জ্ঞান হারিয়েছে। বলি সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যার লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলে আসছি। একটু সামনে এগোতে সাকিব ডাকলো,
তানভীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো গো, না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশেই দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পড়ে আছে। সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারলো। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না তো। বন্যা বলল, কোথায় যাব? এখানে, বেশি দূরে না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাশে টেবিলে বসলো। দুজন বসে আছে। আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যাই প্রথমে মুখ খুলল, বলল, মেয়ে কেমন আছে? ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকেই তাকাচ্ছে। সে লজ্জায় আর একটু গুটিয়ে গেল। বন্যা কাপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীর সহজ স্বীকারোক্তি, এমনি তোমায় দেখতে। ও, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে এক কদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে টান দিল। বন্যা পিছন ফিরে দেখলো তানভীর তার বাঁ হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নিঃশব্দ কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে গেল। তানভীর বলল, বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাগুনের আমার সামনে এক হলদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না অন্য কাউকে দেখার পরে। আমার থেকে দূরে যেও না, তোমাকে আমার কসম, নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি আমার হলদিয়া পাখি। একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কোথাও। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকেই দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামলো। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতে বন্যা বিস্ময়ের চরম আশ্চর্যের পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? নিজের চোখকে যেন আজ বিশ্বাস করতে পারছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথা এতটাই বিভোর ছিল যে সে দেখেও নি হাতে কি করেছে তানভীর। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভিতরে ঢুকলো। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজ ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে উঠে ধরতে হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকাল কোথায় গিয়েছিলি? বন্যা বলল, না মানে এখানে, কোথাও যাইনি তো, আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? বন্যা বলল, কই কিছু না তো। কই দেখি তো কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলে দৌড়ে পালালো রুমের দিকে। পিছন থেকে আপু হাতে তানভীর লেখাটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখে আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করলো। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখেছিল, মনে হয় কাঁচা চিবিয়ে খাবে, কিন্তু এসব কিছু বন্যার অজানাই রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্ত সূর্য চারিদিকে আলো ছড়িয়েছে, তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করলো। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আবির বলল, আম্মু, মামুনি কাকিয়া, তোমরা কোথায়? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমদ খানের গম্ভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলে আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি।